আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, পরিবার পরিজন সকলকে নিয়ে সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে আছি ইলেকট্রিক্যাল ফোর্থ সেমিস্টার। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু বা সাবজেক্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং সাবজেক্ট থেকে কন্ডাক্টর সাইজ এবং কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। দেখো, আমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে কন্ডাক্টর সাইজ আর কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কোন তারে কতটুকু কারেন্ট বহন করতে পারে এটুকু যদি না জানি তাহলে সেটা আমাদের জন্য অপমান হবে। আমরা যেহেতু ইলেকট্রিক্যাল টেকনোলজিতে অধ্যয়ন করছি, আমাদের কোথায় কী পরিমাণ বা কতটুকু তার ব্যবহৃত হবে, কত মানের তার ব্যবহৃত হবে সেটা আমাদের অবশ্যই জানতে হবে। তো আজকে আমরা সেই বিষয়টা আলোচনা করব, কন্ডাক্টর সাইজ অ্যান্ড কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। তোমরা এই অধ্যায়টা মনোযোগ সহকারে পড়াশোনা করবা, আলোচনাগুলো দেখবো আশা করছি। তো দেখো, কন্ডাক্টর সাইজ বা কি মাপের তার ব্যবহৃত হবে এবং কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কতটুকু কারেন্ট বহন করতে পারবে সেটা জানার জন্য আমাদের পরিবারের সাইজ নির্ণয় কিছু বিবেচ্য বিষয় আছে। দেখো, আমরা সেটা আগে দেখি। পরিবাহী তারের সাইজ নির্ণয়ের বিবেচ্য বিষয়। পরিবাহীটা কি জিনিস? পরিবাহীটা হচ্ছে যে পদার্থের ভিতর দিয়ে কারেন্ট হয় বা ইলেকট্রিসিটি এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়, সেটা হচ্ছে পরিবাহী। তো পরিবাহীর সাইজটা আমাদের নির্ণয় করতে হবে। মনে করো, তুমি একটা 20 ওয়াটের বাতি জ্বালাবে, 25 ওয়াটের একটা বাতি জ্বালাবে। এখন যদি তুমি এরকম মোটা একটা তার ব্যবহার করো, তাহলে নিশ্চয়ই সেটা তার কিনতে গেলে তোমার দাম বেশি পড়বে, তাহলে তোমার অপচয় হবে। আবার যদি তুমি 100 ওয়াটের একটা বাতি জ্বালাবে, আমরা যে লাইটিংয়ের যে কেবলটা দেখি, চিকন কেবল, ওই কেবল দিয়ে যদি তুমি 100 ওয়াটের বাতি জ্বালাইতে চাও তাহলে নিশ্চয়ই এই কেবলটা পড়ে যাবে। এই জন্যে কোন জায়গায় কোন ওয়ারিংয়ে কোন ধরনের তার প্রয়োজন হবে সেটা আমাদের জানতে হবে। আর সেটা জানতে হলে আমাদের সর্বপ্রথম জানতে হবে তারের সাইজ নির্ণয় বিবেচ্য যে ফ্যাক্টরগুলো বা বিবেচ্য যে বিষয়গুলো। এই বিষয়গুলো যদি আমরা জানি তাহলে আমরা তারের সাইজ নির্ণয় করতে পারবো। এখন এই ফ্যাক্টরগুলো কি কি? দেখো, তড়িৎ প্রবাহ বহনের ক্ষমতা, তড়িৎ প্রবাহ বহনের ক্ষমতা, তড়িৎ প্রবাহ বহনের ক্ষমতা। তড়িৎ প্রবাহের বহনের ক্ষমতা বলতে আমরা কি বুঝি? যে কি পরিমাণ কারেন্ট এর ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে। তো আমরা বিস্তারিত আলোচনায় আসবো, যেহেতু তারের সাইজ আমরা নির্ণয় করতে হবে, তাহলে এই ফ্যাক্টরগুলো আমরা আরো ডিটেইলস আলোচনায় আসবো। তার আগে আমরা ফ্যাক্টরগুলো কি কি সেগুলো দেখি। প্রথম ফ্যাক্টর কি? তড়িৎ প্রবাহ বহনের ক্ষমতা। দ্বিতীয় ফ্যাক্টর দেখো, ভোল্টেজ ঘাটতি। দ্বিতীয় ফ্যাক্টরটা কি? ভোল্টেজ ঘাটতি। এখন ভোল্টেজ ঘাটতি বা ভোল্টেজ ড্রপ, আমরা যেটা বুঝি একটা ভোল্টেজ ড্রপ, যে অপচয়টা হচ্ছে, যে ভোল্টেজ অপচয়টা হচ্ছে, তারপর হচ্ছে ন্যূনতম অনুমোদিত সাইজ। 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে ন্যূনতম অনুমোদিত সাইজ। তৃতীয় ফ্যাক্টরটা কি? ন্যূনতম অনুমোদিত সাইজ। এখন দেখো, পরিবাহীর সাইজ নির্ণয়ের বিবেচ্য যে বিষয় তিনটা, এই তিনটা বিষয়, তো এই তিনটা বিষয় পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে পরিবাহীর সাইজ নির্ণয়ের বিবেচ্য বিষয়গুলো বর্ণনা করো। তো এখন আমরা যেহেতু বিষয়গুলো জানলাম, এখন বিষয়গুলো একটু বর্ণনায় আসবো। তাহলে প্রথম বিষয়টা কি ছিল? দেখো, তড়িৎ প্রবাহ বহনের ক্ষমতা।
সাব সার্কিট বা উপবর্তনী তড়িৎ প্রবাহ বহন ক্ষমতা কি পরিমাণ বিদ্যুৎ বহন করতে পারে। এখন আমরা বৈদ্যুতিক বর্তনীতে সাব সার্কিট বা উপবর্তনী ব্যবহার করলে আমাদের কি সেখানে পরিবহন পরিমাণ বাড়বে। দেখো তড়িৎ প্রবাহ বৈদ্যুতিক বর্তনীতে লিখে ফেলছি আমরা বর্তনীতে সাব সার্কিট বা উপবর্তনী বর্তনীর বৈদ্যুতিক সার্কিটের সাব সার্কিট বা উপবর্তনী যদি বেশি থাকে, সংখ্যা যত বেশি হবে তত তড়িৎ প্রবাহের মান বাড়বে। উপবর্তনীর সংখ্যা তড়িৎ প্রবাহ বহনের ক্ষমতা বা তড়িৎ প্রবাহের মান বাড়বে। বৈদ্যুতিক সার্কিটে যদি আমরা বেশি বর্তনী বা একটা সার্কিটে যদি তুমি একটা বাল্ব ব্যবহার করো তাহলে একটা বাল্বের কারেন্ট কি কম লাগবে বা আমাদের লস কম হবে। এখন যদি আমরা বেশি ব্যবহার করি অপবর্তনী বেশি ব্যবহার করি তাহলে কারেন্টের পরিমাণ নিশ্চয়ই বেশি লাগবে। এখন দেখো আমরা যদি একইভাবে সাব সার্কিট বা উপবর্তনীর সংখ্যা কমাই দেই তাহলে কারেন্ট প্রবাহের পরিমাণ কমে যাবে। কাজেই তড়িৎ প্রবাহের পরিমাণ অনুযায়ী বৈদ্যুতিক স্থাপনাকে অনেকগুলো গ্রুপে বিভক্ত করা অত্যন্ত প্রয়োজন। এখন যদি আমরা সাব সার্কিট কমাই দিই কমে গেলে তড়িৎ প্রবাহের ক্ষমতাও কমে যাবে। এখন যদি আমরা এই সাব সার্কিটের মান কমে যায় বা সাব সার্কিট বা উপবর্তনীর সংখ্যা আমরা একটা সার্কিট থেকে কমাই ফেলি তাহলে কি হবে, আমাদের তড়িৎ বহনের যে ক্ষমতা এই ক্ষমতাটাও কমে যাবে। সেক্ষেত্রে আমাদের আলোচনায় আসতে হবে কি যে কাজেই তড়িৎ প্রবাহ কোথায় কতটুকু পরিবর্তন হবে, কোথায় কতটুকু উপবর্তনী বা সাব সার্কিট ব্যবহৃত হবে সেটা অত্যন্ত আলোচনার বিষয়। তো প্রতি গ্রুপের তড়িৎ প্রবাহের পরিমাণ অনুযায়ী পরিবাহীর সাইজ নির্ণয় করা হয়। এখন কোন গ্রুপে কতটুকু মনে করো এইখানে একটা বিশাল সার্কিট, এখান থেকে অনেকগুলো সার্কিট, তাহলে এখান থেকে কি কারেন্ট অনেকগুলো সার্কিটে যাবে, তাহলে এই তারের পরিমাণটা একটু মোটা লাগবে বা একটু বেশি বড় লাগবে কারণ কারেন্ট অনেক বেশি প্রবাহিত হবে। এখন যদি এই সার্কিটটা ঠিকই আছে কিন্তু এই সাব সার্কিটের পরিমাণ একটা, যদি অল্প কারেন্ট আসছে তাহলে এখানে যে কারেন্ট আসবে কম কারেন্ট আসবে তাহলে সেই জায়গায় সেই তারটার সাইজ কি হবে, কম হবে। তাহলে এই সাব সার্কিট বা কারেন্ট প্রবাহের উপর ভিত্তি করে তারের সাইজ নির্ণয় করা যায়। এখন আমাদের 2 নাম্বারটা ছিল হচ্ছে ভোল্টেজ ঘাটতি বা ভোল্টেজ ড্রপ। তারের সাইজ নির্ণয়ের দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে ভোল্টেজ ঘাটতি বা ভোল্টেজ ড্রপ। কারণ ভোল্টেজ ঘাটতিটা কি পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন ওই পরিবাহী রোধের জন্য একটা বাধার সৃষ্টি হয়। আমরা জানি কি পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়
পরিবাহীর ভেতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন পরিবাহীর রেজিস্ট্যান্সের জন্য একটা বাধার সম্মুখীন হয়। এখন এই রেজিস্ট্যান্সের জন্য বাধার যে সম্মুখীন হয় এখানে একটা ভোল্টেজ ঘাটতি হয়। এই যে বাধার সম্মুখীন হয়, তো বাধার সম্মুখীন হওয়ার ফলে সেই ভোল্টেজ ঘাটতিটা আমরা কি জানি, ভিকল আই। দেখো ভোল্টেজ ঘাটতি বলতে কি বোঝায়, পরিবাহীর ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তখন পরিবাহীর রেজিস্ট্যান্স, পরিবাহীর একটা রেজিস্ট্যান্স মনে করো আর এর সাথে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাহলে কারেন্ট এবং রেজিস্ট্যান্সের ভিতরে একটা সমন্বয় হচ্ছে, তো সেইখানে একটা বাধার সম্মুখীন হলে একটা ভোল্টেজ ঘাটতি হচ্ছে। সেই ভোল্টেজ ঘাটতিটা ভি সমান আই আর। তো দেখো এখন এই যে ভোল্টেজ ঘাটতিটা হয়, এখন আমরা কি জানি বিদ্যুতায়নের জন্য যতদূর সম্ভব কম পরিমাণের ভোল্টেজ ঘাটতি নিরূপণ করা দরকার। আমরা তো বিদ্যুতায়ন বলতে দেখি, আমরা যখন একটা সার্কিটের মানে মনে করো একটা বাসা, একটা রুমে তুমি ওয়্যারিং করছো, তো ওই সার্কিটে তোমাকে ঘাটতি সবসময় মাথায় রাখতে হবে। যেহেতু তারের সাহায্যে আমাদের তিনটা ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টর তিনটা মাথায় রাখতে হবে। এর ভিতরে দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে ভোল্টেজ ঘাটতি। তো ভোল্টেজ ঘাটতিটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো ভোল্টেজ ঘাটতিটা তুমি যদি মাথায় রাখো তাহলে ভোল্টেজ ঘাটতি বিবেচনা করে তুমি যখন তারের সাহায্যে নিরূপণ করবা তখন কি হবে, যে অনুমোদিত একটা ভোল্টেজ ঘাটতি আছে সেটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এখন এই ভোল্টেজ ঘাটতিটা আমরা আগে থেকে কিভাবে বের করতে পারি, ভোল্টেজ ঘাটতিটা আমরা আগে থেকে ওহমের সূত্র ব্যবহার করে ভোল্টেজ ঘাটতিটা নিরূপণ করা হয়। দেখো আমি সেটা একটু করতে পারি, ওহমের সূত্র ব্যবহার করে আমরা ভোল্টেজ ঘাটতিটা নিরূপণ করতে পারি। এখন দেখো কম ভোল্টেজ ঘাটতির জন্য পরিবাহীর ক্ষেত্রফল বেশি হওয়া অবশ্যই দরকার। যখন কম ভোল্টেজ ঘাটতি হবে তখন পরিবাহীর ক্ষেত্রফল কি হবে, বেশি হবে। কম ভোল্টেজ ঘাটতির জন্য যখন ভোল্টেজ ঘাটতি কম হবে তখন কি হবে, কম ভোল্টেজ ঘাটতির জন্য পরিবাহীর ক্ষেত্রফল অবশ্যই বেশি হবে। যখন কম ভোল্টেজ ঘাটতি হবে তখন কি করতে হবে, তাহলে পরিবাহীর ক্ষেত্রফল অবশ্যই বেশি হবে। আর যখন সাধারণ লাইট লোডের ক্ষেত্রে এখন দেখো এই কম ভোল্টেজ ঘাটতি যখন হবে, আমাদের কম ভোল্টেজ ঘাটতি হলে অবশ্যই সার্কিটের জন্য সেটা ভালো, কম ভোল্টেজ ঘাটতির জন্য পরিবাহীর ক্ষেত্রফল অবশ্যই বেশি হওয়া দরকার। এখন সাধারণ লাইট লোডের জন্য সরবরাহ ভোল্টেজ ঘাটতিটা কিসের জন্য কত, সাধারণ লাইট লোডের জন্য দুই পাশে
সাধারণ লাইটিং লোড বা আমরা যে আলোর জন্য যে এগুলো ব্যবহার করি, সাধারণ লাইট যেগুলো বলে, আমাদের বাসা বাড়িতে যে আমরা লোডগুলো ব্যবহার করছি সেই লোডগুলো সাধারণ লাইট লোড এবং সাধারণ লাইট লোডের জন্য ভোল্টেজ কাটতে সর্বোচ্চ কত হবে আমাদের সাপ্লাই এই যে বিকল্প হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। আচ্ছা, তো আমরা সাধারণ লাইট লোডের জন্য ভোল্টেজ কাটতে পেলাম। এখন মোটর মোটরের জন্য ভোল্টেজ কাটতে কত হচ্ছে 2 থেকে 3% এবং পাওয়ার লোডের জন্য দেখো আমাদের যে অনুমোদিত ভোল্টেজ ঘাটতি সেটা কি, আমরা যে একটু আগে দেখলাম যে অনুমোদিত ভোল্টেজ ঘাটতি আইন মেনে চলতে হবে। অনুমোদিত ভোল্টেজ ঘাটতিটা কি জিনিস? অনুমোদিত ভোল্টেজ ঘাটতি হচ্ছে আমরা সাধারণ লাইট লোডের জন্য ভোল্টেজ ব্যবহার করব, ভোল্টেজ ঘাটতি সর্বোচ্চ 2%, মোটর লোডের জন্য ভোল্টেজ ঘাটতি হবে 2 থেকে 3%, আর পাওয়ার লোডের জন্য ভোল্টেজ ঘাটতি হবে 5%। তাহলে আমরা কি পেলাম? আমরা হচ্ছে ভোল্টেজ ঘাটতির বিষয়টা বুঝলাম যে ভোল্টেজ ঘাটতি কি জিনিস। তো ভোল্টেজ ঘাটতি কি করতে হয়? ভোল্টেজ ঘাটতিতে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভোল্টেজ ঘাটতি সাধারণ লোডের জন্য 2% আর হচ্ছে মোটর লোডের জন্য 2 থেকে 3%, পাওয়ার লোডের জন্য কত 5%। এই পার্সেন্টেজটা কিসের উপর হিসাব করা হয়? আমাদের যে সোর্স ভোল্টেজ থাকবে সেই সোর্স ভোল্টেজ থেকে হিসাব করা হয়। এখন আমাদের তৃতীয় ফ্যাক্টর ছিল কি ন্যূনতম অনুমোদিত সাইজ। ন্যূনতম অনুমোদিত সাইজ এখন দেখো যান্ত্রিক পীড়ন সহ্য করার মতো। যান্ত্রিক পীড়ন বলতে কি, তুমি একটা কেবল একটা তারের মানে একটা তার বা ওয়্যারিং এর সময় একটা কেবল বা তার তুমি একটা ওয়ালের ভিতর দিয়ে দিচ্ছ কিংবা টান দিচ্ছ, একটা টানের উপর রাখতেছো অথবা ধরে রাখতেছো, তার উপর একটা যান্ত্রিক প্রেসার পড়ে। সেই যান্ত্রিক পীড়ন সহ্য করার জন্য তার বা আন্ডারগ্রাউন্ড কেবল এবং পরিবারের ন্যূনতম সাইজ আমরা নিচে দিচ্ছি। দেখো যান্ত্রিক পীড়ন সহ্য করার মতো যান্ত্রিক পীড়ন সহ্য করার জন্য আন্ডারগ্রাউন্ড কেবল এবং পরিবাহী ন্যূনতম সাইজ। পরিবাহী ন্যূনতম সাইজ এবং যান্ত্রিক পীড়ন সহ্য করার জন্য তার আন্ডারগ্রাউন্ড কেবল এবং পরিবাহী ন্যূনতম সাইজ, এই সাইজটা আমাদের নির্ধারণ করে দিয়েছে পিডিবি বা পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, যা পিডিবি নির্ধারণ করে দেয়। ব্র্যাকেটে আমরা লিখতে পারি কর্তৃক নির্ধারিত। অনুমোদিত সাইজটা কিসের কর্তৃক নির্ধারিত? বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড কর্তৃক নির্ধারিত। তো অ্যালুমিনিয়াম তার আমরা তারগুলো ব্যবহার করি কি কি তার? অ্যালুমিনিয়াম তার, কপার তার, আর ফ্লেক্সিবল তার, আন্ডারগ্রাউন্ড কেবল আর এসআর কেবল। তো আমরা অ্যালুমিনিয়াম তারের সাইজটা দেখি। যখন অ্যালুমিনিয়াম তার ব্যবহার হয় তখন তার সাইজ কি 2 × 1/4
1/1.4 মিলিমিটার। আমরা যখন অ্যালুমিনিয়াম তার ব্যবহার করব তখন তার সাইজ কি হবে 2 × 1/1.4 মিলিমিটার 1.5 মিলিমিটার স্কয়ার 1.5 মিলিমিটার স্কয়ার। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম তারের সাইজ। এই তারের সাইজটা তোমাদের অবশ্যই মুখস্থ করা উচিত। এখন অ্যালুমিনিয়াম তার এরপর আমাদের কি ব্যবহার হয় তামার তার। তামার তারের সাইজ কত 2 × 3 তামার তার। তামার তারের সাইজ 2 × 3/0.7 2 × 3/0.736 মিলিমিটার। তামার তারের সাইজটা কি 2 × 3/0.736 মিলিমিটার বা 2 × 3/0.02 বা 2 × 3/0.02। এটা কি হচ্ছে এটা আমরা ইঞ্চিতে দেওয়া আর দেওয়া আছে 1.5 মিলিমিটার স্কয়ার 1.5 না তো এটা হচ্ছে 1.29 মিলিমিটার স্কয়ার। অ্যালুমিনিয়ামের হচ্ছে 1.5, তামার হচ্ছে 1.29 মিলিমিটার স্কয়ার। এখন ফ্লেক্সিবল তার হচ্ছে ফ্লেক্সিবল তারের সাইজটা কত 14/0.09 মিলিমিটার। এটা হচ্ছে ফ্লেক্সিবল তার। এখন দেখো আন্ডারগ্রাউন্ড কেবল চার নম্বর হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল। আন্ডারগ্রাউন্ড কেবলের আবার অনেকগুলো আছে। 2 কোরের জন্য একটা, 3 কোরের জন্য একটা, আর 3.2 কোরের জন্য একটা, বা 3.5 কোরের জন্য একটা। 2 কোরের জন্য 6 মিলিমিটার স্কয়ার, এটা হচ্ছে 2 কোর। তারপর হচ্ছে তোমার হচ্ছে 6 মিলিমিটার স্কয়ার 2 কোর, 5 মিলিমিটার স্কয়ার হচ্ছে 3 কোর, আর 50 মিলিমিটার স্কয়ার এটা হচ্ছে 50 মিলিমিটার স্কয়ার হচ্ছে দেখো 50 মিলিমিটার স্কয়ার হচ্ছে 3.5 কোর বা 3.12 কোর। ঠিক আছে, তো আমরা ন্যূনতম সাইজ আন্ডারগ্রাউন্ড কেবলের জন্য পাইলাম। আমাদের আর একটা কেবল বাকি আছে, সেটা হচ্ছে এসিএসআর পরিবাহী বা কন্ডাক্টর। 5 নম্বর আমরা এখানে লিখি বা এখানে লিখি 5 নম্বর এসিএসআর কেবল। এটা হচ্ছে এসিএসআর কেবল, এর মান হচ্ছে 6/0.83 মিলিমিটার। দেখো তাহলে আমরা অনুমোদিত ন্যূনতম সাইজ তারের পেয়ে যাচ্ছি। ন্যূনতম অনুমোদিত সাইজ কি হচ্ছে অ্যালুমিনিয়াম তারের জন্য 2 × 1/1.4 মিলিমিটার আর 1.5 মিলিমিটার স্কয়ার। তামার তারের জন্য 2 × 3/0.736 মিলিমিটার বা 2 × 3/0.029 ইঞ্চি 1.29 মিলিমিটার স্কয়ার। ফ্লেক্সিবল তারের ক্ষেত্রে 14/0.09 মিলিমিটার 14/0.09 মিলিমিটার। আচ্ছা, আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে ভিন্ন কেন? আন্ডারগ্রাউন্ড কেবল আমরা সাধারণত ব্যবহার করি 2 কোর, 3 কোর আর 3.5 কোর। আর 2 কোরের জন্য কি 6 মিলিমিটার স্কয়ার, আর 3 কোরের জন্য 25 মিলিমিটার স্কয়ার, আর 3.5 কোরের জন্য 50 মিলিমিটার স্কয়ার। আর এসিএসআর হচ্ছে 6/0.83 মিলিমিটার স্কয়ার। তো আমি আশা করছি তোমরা এই তারের সাইজের যে মানগুলো, এগুলো তো আসলে এভাবে বোঝানো সম্ভব না। তারের সাইজের মানগুলো, অনুমোদিত যে মানগুলো, পিডিবির অনুমোদিত যে মানগুলো, এগুলো তোমরা মুখস্থ করবে। তো আমরা আগামী ক্লাসে এর পরের স্টেপ ইনশাআল্লাহ করব। ততক্ষণ সময় পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে সেই কামনাই করছি। আল্লাহ হাফেজ।